আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা কোরিয়ান ভাষায় গণনা শিখব। শুরুতে আমরা দেখব কোরিয়ান ভাষার গণনা ২ প্রকার। ১ পিওর কোরিয়ান, ২ সাইনো কোরিয়ান। তো আমরা বাংলা ভাষায় যেরকম ১, ২, ৩, ৪, ৫ এভাবে যেগুলো ব্যবহার করি, এই সংখ্যাগুলো আমরা সকল গণনায় ব্যবহার করে থাকি। কিন্তু কোরিয়ান ভাষায় এই গণনাটা রয়েছে ২ প্রকার। যেরকম ১ পিওর কোরিয়ান, ২ সাইনো কোরিয়ান। তো আমরা যেরকম একই সংখ্যা দিয়ে সকল জিনিস গণনা করে থাকি, কিন্তু তারা নির্দিষ্ট পরিমাণ জিনিস পিওর কোরিয়ান দিয়ে এবং নির্দিষ্ট পরিমাণ জিনিস সাইনো কোরিয়ান দিয়ে গণনা করে থাকে। তো পিওর কোরিয়ান দিয়ে তারা মূলত গণনা করে থাকে বয়স, যেরকম ১ বছর, ২ বছর, ৩ বছর এরকম বয়স তারা পিওর কোরিয়ান দিয়ে গণনা করে থাকে। এরপরে ঘন্টা, এই ঘন্টাটা ১টা বা ২টা বা ৩টা, এটা তারা পিওর কোরিয়ানে গণনা করে থাকে। এরপর কোনো বস্তু গণনা বলতে ৫টি আপেল বা ১০টি আপেল, ৫টি কমলা বা ১০টি কমলা, এরকম বস্তু গণনার ক্ষেত্রেও তারা এই পিওর কোরিয়ানটা ব্যবহার করে থাকে। তো পিওর কোরিয়ান কী কী জায়গায় ব্যবহৃত হয়? বয়স, ঘন্টা এবং বস্তু গণনায় পিওর কোরিয়ান ব্যবহার করা হয়ে থাকে। আরও অনেক কিছু গণনায় এই পিওর কোরিয়ান ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু আমরা স্পেশালি এই ৩টা মনে রাখবো, কারণ এই ৩টা আমাদের কাজে লাগবে। এরপরে আমরা দেখব সাইনো কোরিয়ান। কোরিয়ান ব্যবহার করা হয় দিন গণনার ক্ষেত্রে, তারিখ গণনার ক্ষেত্রে, যেরকম ১ তারিখ, ২ তারিখ, ৩ তারিখ, এভাবে ৩০ বা ৩১ তারিখ পর্যন্ত যে তারিখটা রয়েছে, এই তারিখ গণনার ক্ষেত্রে আমাদের সাইনো কোরিয়ানটা ব্যবহার করে। এরপরে মাস গণনার ক্ষেত্রে জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ মাস, এরকম যে ১২ মাসটা আমাদের রয়েছে, এই ১২ মাসটা গণনার ক্ষেত্রেও তারা এই সাইনো কোরিয়ানটা ব্যবহার করে থাকে। এরপরে বছর গণনা করার ক্ষেত্রে, বছর যেরকম ২০০১ সাল বা ২০০২ সাল, ৩ সাল, এরকম যে কোনো সাল বা বছর, এটা গণনার ক্ষেত্রে সাইনো কোরিয়ান ব্যবহার করা হয়। এরপর টাকা গণনার ক্ষেত্রে, এরপরে মিনিট এবং সেকেন্ড, এই দুইটার ক্ষেত্রে সাইনো কোরিয়ান ব্যবহার করে থাকে। উপরে একটা জিনিস দেখুন, ঘন্টা। তো এটা আমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যে সময়ের ক্ষেত্রে ঘন্টা গণনায় তারা পিওর কোরিয়ান ব্যবহার করে থাকে, কিন্তু মিনিট এবং সেকেন্ডের জন্য তারা সাইনো কোরিয়ান ব্যবহার করে থাকে। এখন আমরা কোরিয়ান ভাষায় একটা এক্সেপশনাল রুলস শিখব। রুলসটা হচ্ছে এরকম যে গিয়ক, দ্বিগুদ, বিয়োগ এবং জিউত, গিয়ক, দ্বিগুদ, বিয়োগ এবং জিউত যদি শব্দের শুরুতে বসে, তাহলে উচ্চারণটা তাদের পরিবর্তন হয়। গিয়ক, দ্বিগুদ, বিয়োগ, জিউত যদি শব্দের শুরুতে বসে, তাহলে তাদের উচ্চারণ পরিবর্তন হয়ে যায়। আমরা এর আগে পড়েছিলাম যে গিয়ক যদি উপরে বসে, তাহলে সেটাকে আমরা গ পড়ি। দ্বিগুদ যদি উপরে বসে, তাহলে সেটাকে আমরা দ পড়ি। বিয়োগ যদি উপরে বসে, তাহলে সেটাকে আমরা ব পড়ি। এবং জিউত যদি উপরে বসে, তাহলে সেটাকে আমরা জ পড়ি। কিন্তু কোনো একটা শব্দে যদি এই গিয়কটা শব্দের শুরুতে চলে আসে, তখন তাকে আমরা গ না পড়ে খ পড়ব। অর্থাৎ গিয়ক যদি উপরে বসে এবং সেই গিয়ক যদি শব্দের শুরুতে বসে, তাহলে সেটাকে আমরা গ না পড়ে খ পড়ব। যেরকম উদাহরণ হিসেবে দেখুন, এখানে একটা উদাহরণ দেওয়া আছে। আপাত দৃষ্টিতে এটা আমাদের মনে হতে পারে এখানে লেখা আছে গু, কারণ আমরা শিখেছি যে গিয়ক যদি উপরে বসে তাহলে তাকে আমরা তার প্রথম অক্ষর গ দিয়ে উচ্চারণ করব। কিন্তু এটার প্রকৃত উচ্চারণ হবে খু। এখানে গ হবে না। কেন হলো না? এটা হচ্ছে একটা স্পেশাল রুলস। সেটা হচ্ছে গিয়ক যদি উপরে বসে এবং সেটা যদি শব্দের শুরুতে আসে, তাহলে সেটা গ উচ্চারিত না হয়ে খ
উচ্চারিত হবে। এখন এই গিয়কটা যদি উপরে বসতো এবং সেটা যদি শব্দের মাঝখানে বসতো তাহলে কি উচ্চারণ হতো? দেখুন, সেম উদাহরণটা আমরা লিখি। এই পাশে আরেকটা আদি। তো দেখুন, এটাতে উচ্চারণ আমাদের হবে এরকম যে গিয়ক যেহেতু শব্দের শুরুতে এবং উপরে বসেছে সেহেতু এটাকে আমরা গ না পড়ে খ পড়ব, তার মানে খু। এখন এই গিয়কটা দেখুন উপরে বসেছে কিন্তু সেটা শব্দের শুরুতে বসেনি, এই জন্য এই গিয়কটাকে আমরা আর খ বলতে পারবো না, এই গিয়কটাকে আমরা তার গই উচ্চারণ করব। তো এটার অর্থ দাঁড়ায় খুগা। তো পার্থক্যটা বুঝুন যে উপরে বসে এবং সেটা যদি শব্দের শুরুতে আসে তাহলে সেটাকে আমরা গ না পড়ে খ পড়ব। এই গিয়কটা যদি উপরে বসে কিন্তু শব্দের শুরুতে না আসে তাহলে সেটাকে আমরা গই পড়ব। তো ঠিক এরকমভাবে দ্বিগুণ যদি শব্দের শুরুতে আসে সেটাকে আমরা দ না পড়ে থ পড়ব। দ্বিগুণ যদি শব্দের শুরুতে আসে সেটাকে আমরা দ না পড়ে থ পড়ব। যেরকম উদাহরণ হচ্ছে যে আপাত দৃষ্টিতে এই উদাহরণটা দেখলে আমাদের মনে হবে যে দাসত, এটা লেখা আছে দাসত, দাসত, কিন্তু প্রকৃতপক্ষে এই দ্বিগুণটা শব্দের শুরুতে আসার কারণে এটাকে আমরা দাসত বলতে পারবো না, এটাকে আমরা থাসত বলতে হবে। থাসত বলবো কেননা দ্বিগুণ যদি শব্দের শুরুতে আসে তখন সেটা দ উচ্চারিত না হয়ে থ উচ্চারিত হয়। একইভাবে বিয়োগ যদি শব্দের শুরুতে আসে তখন সেটাকে আমরা ব উচ্চারিত না করে সেটাকে আমরা ফ উচ্চারিত করব। বিয়োগ যদি শব্দের শুরুতে আসে আমরা তাকে ব উচ্চারিত না করে ফ উচ্চারিত করব। উদাহরণ হিসেবে আমরা এটাকে দেখতে পারি, আপাত দৃষ্টিতে এটাকে আমাদের মনে হতে পারে যে এখানে লেখা আছে বাল, কিন্তু এই বিয়োগটা শব্দের শুরুতে আসার কারণে এটাকে আমরা আর ব বলতে পারবো না, এটাকে আমাদের ফ বলতে হবে। তো এটার উচ্চারণ কি হবে তখন? ফাল, ফাল। ঠিক একইভাবে জিউত যখন শব্দের শুরুতে আসবে তখন তাকে আমরা জ উচ্চারণ আর করতে পারবো না, তখন আমরা তাকে স উচ্চারণ করব। জিউত যখন শব্দের শুরুতে আসবে তখন তাকে আমরা জ উচ্চারণ করতে পারবো না, তখন সেটাকে আমাদের স উচ্চারণ করতে হবে। উদাহরণ হিসেবে আমরা এটাকে দেখতে পারি, আপাত দৃষ্টিতে আমাদের মনে হচ্ছে যে এখানে জাল লেখা আছে, কিন্তু প্রকৃতপক্ষে এটার উচ্চারণ হবে সাল। কি জন্য সাল হলো? যে জিউত শব্দের শুরুতে আসলে তাকে আমরা আর জ উচ্চারণ করতে পারবো না, একে আমরা তখন স উচ্চারণ করব। আমি আরেকবার বলে দিচ্ছি যে শুধুমাত্র এই চারটা অক্ষর গিয়ক, দ্বিগুত, বিয়োগ এবং জিউত, এই চারটা যদি কোনো একটা শব্দ গঠনে শব্দের শুরুতে আসে তাহলে আমরা তাদের মূল উচ্চারণ না করে গিয়ককে আমরা গ উচ্চারণ না করে খ উচ্চারণ করব, দ্বিগুতকে আমরা দ উচ্চারণ না করে থ উচ্চারণ করব এবং বিয়োগকে আমরা ব উচ্চারণ না করে ফ উচ্চারণ করব এবং সর্বশেষ জিউতকে আমরা জ উচ্চারণ না করে স উচ্চারণ করব। আমরা এখন সাইনো কোরিয়ানটা শিখব। শুরুতে আমরা 1 থেকে 10 অবধি শিখব, আর আমরা যদি এই 1 থেকে 10 অবধি পারি তাহলে বাকিগুলো আমরা খুব ইজিলি পারব। তো সাইনো কোরিয়ান ভাষায় 1কে বলা হয় ইল। ইল ইল কীভাবে হলো? যেমন ইয়ংয়ের পরে ই, আর ইয়ংটা যেহেতু উচ্চারিত হয় না সেহেতু ই, আর নিচে রিউল, আর রিউল যেহেতু নিচে আছে সেহেতু আমরা সেটার শেষ অক্ষরকে উচ্চারণ করব। তাহলে কি হবে? ই আল্লাহ, ইল, 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 এক। তো কোরিয়ান ভাষায় ইল মানে এক। ইয়ংয়ের পরে ই, ইয়ং ইয়ং যেহেতু শব্দের শুরু থাকলে উচ্চারিত হয় না তাহলে এটা হবে শুধু ই, আর এই ই মানে সাইনো কোরিয়ান ভাষায় 2। ই মানে কি? 2। এরপরে শিয়ত, শিয়তকে আমরা কি বলবো? স। এরপরে আ, তার মানে কি? সা। আর নিচে মিউম, মিউম যেহেতু নিচে রয়েছে তাহলে সেটার শেষ অক্ষর উচ্চারিত হবে, আর মিউমের শেষ অক্ষর ম, তার মানে কি? সাম। আর এই সাম মানে কোরিয়ান ভাষায় 3। এরপরে শিয়ত এর সাথে আ, তো শিয়তকে আমরা কি বলবো?
স, তার সাথে আ, তার মানে সা, আর এই সা মানে 4। তো এই প্রথম 4টা আমরা একসাথে টানা পড়ব। এই প্রথম 4টা আমরা একসাথে টানা পড়ব এবং টানা মুখস্থ রাখবো। তো প্রথমটা কি ছিল? প্রথমটা ছিল ইল, দ্বিতীয়টা ছিল ই, তৃতীয়টা ছিল সাম, চতুর্থটা ছিল সা। আমরা এটাকে এভাবে পড়বো যে ইল ই সামসা, ইল ই সামসা, ইল ই সামসা, ইল ই সামসা, ইল ই সামসা। ইল মানে 1, ই মানে 2, সাম মানে 3, সা মানে 4। এই 4টা আমরা টানা পড়বো, অর্থাৎ একসাথে পড়বো যে ইল ই সামসা, ইল ই সামসা। আমার সাথে আরেকবার বলুন, ইল ই সামসা, ইল ই সামসা, 1 2 3 4, ইল ই সামসা, 1 2 3 4। এরপরে আমরা দেখব উপরে ইয়ং, তার নিচে ও। তো ইয়ং শব্দের শুরুতে থাকলে কি? ইয়ং শব্দের শুরুতে থাকলে উচ্চারিত হয় না, তাহলে এটা কি হবে? ও, ও মানে 5। এটাকে আমরা মনে রাখবো এইভাবে যে ও মানে 5, ও 5, ও 5, ও কি? ও 5। তো এটা আমাদের খুব সহজে মনে থাকবে যে ও, ও, ও মানে 5, ও মানে 5। তারপরটা আমরা দেখব শুরুতে ইয়ং, ইয়ং যেহেতু শব্দের শুরুতে থাকলে উচ্চারিত হয় না। এরপরে এ ও, তার নিচে গিয়ক, আর নিচে গিয়ক থাকলে আমরা জানি সেটার শেষ অক্ষর উচ্চারিত হয়। তো গিয়কের শেষ অক্ষর কি? গিয়কের শেষ অক্ষর ক। এটার উচ্চারণ কি হবে? ইউক, ইউক। আর ইউক মানে 6, ইউক মানে 6। এটাকে আমরা এভাবে মনে রাখবো যে একটা বলার যখন ইয়র্কার মারে তখন ব্যাটসম্যান মারে 6, বলার যখন ইয়র্কার মারে তখন ব্যাটসম্যান মারে 6। তার মানে ইউক মানে 6, বলার ইয়র্কার মারবে আর ব্যাটসম্যান 6 মারবে। তো ইউক মানে 6। তারপরটা আমরা দেখব শুরুতে রয়েছে সিউত, তার সাথে ই। তো সিউত যদি শব্দের শুরুতে থাকে তাকে আমরা বলি স, সর সাথে ই, সি, আর নিচে রিউল। আর রিউলকে আমরা নিচে থাকলে তার শেষের অক্ষর দিয়ে উচ্চারিত করে থাকি, আর রিউলের শেষের অক্ষর ল। তাহলে টোটালটার উচ্চারণ কি হলো? সিল। আর এই সিল মানে 7, সিল মানে 7। তো এটাকে আমরা এভাবে মনে রাখবো যে অফিসে যারা পিয়নের জব করে মোটামুটি বা রেজিস্টার দ্বারা, তারা সপ্তাহে 7 দিনই বেশিরভাগ সময় বিভিন্ন কাগজে সিল মারার কাজ করে। সপ্তাহে 7 দিনই সিল মারার তারা কাজ করে। তো সিল, সিল সপ্তাহে 7 দিনই কি করে? সিল সপ্তাহে 7 দিনই তারা মারে। তো সিল মানে 7, সিল মানে 7, সে 7 দিনই সিল মারে, সিল মানে 7, সিল 7, 7 দিনই কি করে? সিল মারে, আর সিল মানে 7। এরপরটা আমরা দেখব শুরুতে রয়েছে ফিউব। তো ফিউব যদি উপরে থাকে তাকে আমরা প্রথম অক্ষর দিয়ে উচ্চারিত করে থাকি। তো ফ, ফর সাথে আ, ফা। আর রিউল নিচে রয়েছে সেহেতু ল। তো এটার উচ্চারণ কি হলো? ফাল, ফাল। আর ফাল মানে 8, ফাল মানে 8। এখন ভার্সিটিতে যখন সকালবেলা ক্লাস দেয়, সকাল 8টা বা 9টায় ক্লাস থাকে, বেশিরভাগ সময় 8টার সময় ক্লাস থাকে। তো এই সকাল 8টার সময় আমরা ঘুম থেকে উঠতে পারি না, অ্যালার্ম দিয়ে রাখি, এবং যখনই 8টা বাজে অ্যালার্মটা যখন বেজে ওঠে তখন আমরা লাফ দিয়ে উঠি, লাফ দিয়ে উঠি না? তো লাফ দিয়ে উঠি। আর এই লাফ ফাল, লাফকে আপনি উল্টা করেন, লাফ ফাল। যখন এই 8টা বাজে তখন আমরা ঘুম থেকে লাফ দিয়ে উঠি। আর লাফ ফাল, লাফ ফাল, লাফ ফাল, লাফ ফাল, লাফ, লাফ ফালের উল্টো ভাষা না? লাফ ফালের কিছুটা উল্টো না? এই জন্য আমরা এটাকে মনে রাখবো যে সকাল 8টা বাজলে আমরা যে লাফ দিয়ে উঠি, এই লাফ ফাল, লাফ ফাল, এই ফাল মানে 8, ফাল মানে 8। এরপরটা আমরা দেখব উপরে রয়েছে গিয়ক,
এই যে আমাদের সেই রুলসটা চলে এসেছে, দেখুন যে গিয়ক যদি শব্দের শুরুতে থাকে তাকে আমরা গ উচ্চারিত করব না, তাকে আমরা খ পড়ব। তাকে আমরা কি পড়ব? খ পড়ব। তো গিয়ক উপরে রয়েছে, তো গিয়ককে আমরা গ উচ্চারণ না করে যেহেতু খ বলবো, সেহেতু খ, আর নিচে কি? উ। তাহলে কি হবে? খু। উচ্চারণটা কি হবে? খু। উচ্চারণটা গু না হয়ে খু হবে। আর এই খুতে, আর এই খু মানে নয়, খু মানে নয়। এরপরটা দেখব, উপরে রয়েছে শিয়ত। শিয়তকে আমরা, আর শিয়ত উপরে থাকলে আমরা কি বলি? স, তার সাথে ই, তার মানে কি? শি। আর নিচে বিয়োগ, আর বিয়োগ যদি নিচে থাকে তাহলে তাকে আমরা তার শেষের অক্ষর দিয়ে উচ্চারিত করে থাকি। তাহলে টোটাল উচ্চারণ হবে শিপ, শিপ। আর এই শিপ মানে 10, শিপ মানে 10। এখন আমি এই 1 থেকে 10 পর্যন্ত একসাথে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আর আপনারা আমি যেভাবে বুঝিয়ে দিব ঠিক সেইভাবেই পড়বেন এবং মনে রাখার চেষ্টা করবেন। শুরুর 4টা 1, 2, 3 এবং 4, এই 4টা আপনারা টানা পড়বেন এবং টানা পড়ে মুখস্থ করে ফেলবেন। কিভাবে পড়বেন? ইল ই সাম সা, ইল ই সাম সা, ইল ই সাম সা, ইল ই সাম সা, ইল ই সাম সা। 1, 2, 3, 4। এভাবে যদি 3 থেকে 4 বার পড়েন তাহলে ইনশাল্লাহ এটা আপনাদের মাথায় গেঁথে যাবে যে ইল ই সামসা, ইল ই সামসা, ইল ই সামসা। 1, 2, 3, 4। এরপর ও, ও, ও মানে 5, ও 5, ও 5, তার মানে ও 5। আরে ও তো 5, ও তো 5, এভাবে যে ও 5, ও মানে 5। তারপর ইউক, 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 ইউক মানে 6। এটা কীভাবে মনে রাখবেন? যে বলার ব্যাটসম্যানকে ইয়র্কার দেয় আর ব্যাটসম্যান 6 মারে, বলার ব্যাটসম্যানকে ইয়র্কার দেয় আর ব্যাটসম্যান 6 মারে। তো ইউক, ইউক মানে 6, ইউক মানে 6। এরপরে সিল, সিল মানে 7, সিল মানে 7। আমাদের অফিসে যারা রেজিস্টার থাকে তারা সপ্তাহে 7 দিনই বেশিরভাগ সময় তারা সিল মারার কাজ করে। তো সপ্তাহে 7 দিনে তারা কি করে? সিল মারে। এই সিল মানে 7, সিল মানে 7, সিল মানে 7। এরপরে ফাল, ফাল মানে 8, ফাল মানে 8। এটা কীভাবে মনে রাখবো? যে সকাল 8টায় যখন আমাদের ক্লাস থাকে আমরা ঠিক 8টা বাজার সাথে সাথে লাফ দিয়ে উঠি। আর লাফ ফাল, লাফ ফাল, ফাল, লাফ ফাল, ফাল মানে 8, ফাল মানে 8। আর লাস্টের এই দুইটা, প্রথম 8টা পারলে অটোমেটিক এই দুইটা মনে থাকবে, অটোমেটিক এই দুইটা মনে থাকবে যে খু মানে 9 আর শিপ মানে 10, খু মানে 9, শিপ মানে 10, খু মানে 9, শিপ মানে 10, খু মানে 9, শিপ মানে 10। এই দুইটা অটোমেটিক মনে থাকবে ইনশাল্লাহ। 10-এর পর থেকে 99 পর্যন্ত কিভাবে গণনা করা যায় এখন আমরা সেটা শিখব। শুরুতে আমরা 11 থেকে 19 কিভাবে পড়তে হয় বা লিখতে হয় এইটা আমরা শুরুতে শিখব। আর আমরা যদি 1 থেকে 10 পর্যন্ত পারি তাহলে এগুলাও খুব সহজে পারব। ছোটবেলায় আমরা শিখেছিলাম 11, 11 কিভাবে হয়? 10-এর সাথে যদি আমরা 1 যোগ করে দিই তাহলে 11 হয়ে যায়। এরকমভাবে 12 কিভাবে হয়? 10-এর সাথে আমরা যদি 2 যোগ করে দিই তাহলে আমাদের 12 হয়ে যায়। তো ঠিক এই যে আমরা 10-এর সাথে 1 যোগ করে 11 করলাম এবং 10-এর সাথে 2 যোগ করে 12 করলাম, আমরা এইটাকেই জাস্ট লিখব, তাহলে আমাদের সাইনো কোরিয়ানের 11, 12, 13, 14, 15, 16 এভাবে 19 পর্যন্ত হয়ে যাবে। তো কিভাবে দেখুন, 10কে আমরা শুরুতে কি লিখব? আমরা 10-এর সাইনো কোরিয়ান কি জানি? 10-এর সাইনো কোরিয়ান জানি শিপ, শিপ। এবং 1-এর সাইনো কোরিয়ান আমরা জানি ইল, ইল। তাহলে এই শিপ এবং ইল এই দুইটা মিলে আমাদের হয়ে গেল শিবিল, শিবিল। শিবিল কিভাবে হলো দেখুন, শিয়ত উপরে রয়েছে, এর সাথে ই রয়েছে, তার মানে কি? শি। আমরা শিখেছিলাম বাচ্চিমের পরে যদি ইয়ং থাকে তাহলে সেই বাচ্চিমটি ইয়ং এর জায়গায় গিয়ে উচ্চারিত হবে। তার মানে শি, বি উপরে গিয়ে বি, বি উপরে গিয়ে তার সাথে ই, বি, এবং তার নিচে রিউল, আর রিউলের শেষ অক্ষর ল। এজন্য আমাদের হলো শিবিল, শিবিল। তার মানে আমরা 11কে সাইনো কোরিয়ান ভাষায় কীভাবে লিখলাম? শুরুতে আমরা 10 লিখব,
তার সাথে 1 যোগ করলে আমাদের কি হয় 11। আর তারপর নর্মালি আমরা 10-এর সাইনো কোরিয়ান লিখব এবং এই 1-এর সাইনো কোরিয়ান লিখব, আর এই দুইটা মিলেই আমাদের হয়ে যাবে সাইনো কোরিয়ান ভাষায় 11। এরকমভাবে আমরা 12কে দেখি। 12কে আমরা শুরুতে 10 লিখলাম, এরপরে এর সাথে 2 যোগ করে 12, এবং আমরা নর্মালি এই 10-এর সাইনো কোরিয়ান লিখব, এই 2-এর সাইনো কোরিয়ানও আমরা লিখব, যেগুলো আমরা উপরে শিখেছি। তাহলে এটা কি হয়, উপরে শিয়তের সাথে সি আর নিচে বিপ রয়েছে, কিন্তু বিপ তো এখানে থাকবে না, কারণ উপরে ইয়ং রয়েছে, তো বিপটা ইয়ংয়ের কাছে চলে যাবে, তার সাথে তো বিপটা ইয়ংয়ের কাছে চলে যাবে, ইয়ংয়ের কাছে গিয়ে সে ব উচ্চারিত হবে, এবং তার সাথে তার মানে কি শিবি, শিবি, শিবি মানে 12। তো এটাকে আমরা কিভাবে লিখলাম, শুরুতে 12কে আমরা 10-এর সাথে 10 + 2 12 লিখব, এরপরে নর্মালি 10-এর সাইনো কোরিয়ান আমরা লিখব এবং তার সাথে 2-এর সাইনো কোরিয়ানও আমরা লিখব, এবং এই দুইটা মিলে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের শিবি বা 12। এরকমভাবে আমরা 13, 14, 15, 16, 17, 18 এবং 19 পর্যন্ত নর্মালি লিখতে পারবো। এরপর যখন আমাদের 20 সংখ্যাটা আসবে তখন আমরা আরও ইজিলি লিখব। যেরকম আমরা আরও ইজিলি লিখব সেটা হচ্ছে, আমরা ছোটোবেলায় শিখেছিলাম 2 10-এ 20, 2 10-এ 20। ছোটোবেলায় আমরা কি শিখেছিলাম 2 10-এ 20। আমরা জাস্ট এখন এই 2-এর সাইনো কোরিয়ানটাকে লিখব এবং তার পাশে এই 10-এর সাইনো কোরিয়ানটাকে লিখব, তাহলেই আমাদের হয়ে যাবে সাইনো কোরিয়ান ভাষায় 20। তাহলে 2-এর সাইনো কোরিয়ান আমরা কি শিখেছি ই, এবং 10-এর সাইনো কোরিয়ান আমরা শিখেছি শিপ। তাহলে কি হয়ে গেল আমাদের ই শিপ, ই শিপ, ই শিপ, ই শিপ, আর এই ই শিপ মানে আমাদের 20, ই শিপ মানেই 20। তাহলে বিষয়টা কেমন কিভাবে হলো, শুরুতে আমরা 20-কে ছোটোবেলার মতো লিখব 2 10-এ 20, 2-এর সাথে 10 20, 2 10-এ 20। আর এই 2-এর সাইনো কোরিয়ান আমরা আগেই শিখেছি, সেটা আমরা শুরুতে লিখব এবং তার পাশে এই যে 10-এর সাইনো কোরিয়ানটা আমরা শিখেছি এটা লিখব। 2-এর সাইনো কোরিয়ান ই এবং 10-এর সাইনো কোরিয়ান শিপ, এবং এই দুইটা একসাথে হবে ই শিপ, আর এই ই শিপ মানে 20, ই শিপ মানে 20। এখন আমরা যদি 20 পারি তাহলে 21, 22, 23, 24 এভাবে 29 পর্যন্ত আমরা পারবো। কিভাবে দেখুন, আমরা সেই 11-র নিয়মে শিখব। 11, 12, 13, 14 থেকে আমরা যেরকম 19 পর্যন্ত শিখেছি আমরা ঠিক সেই নিয়মে শিখব। সেটা হচ্ছে 20 + 1 21, 20-এর সাথে আমরা যোগ করলে 21 হয়। এই 21টাকে এখন আমরা লিখব এভাবে যে এই শুরুর 20টাকে আমরা লিখব, 20-এর সাইনো কোরিয়ান ছিল ই শিপ, ই শিপ, ই শিপ, এবং তার সাথে 1, আর এই 1টাকে আমরা ই শিপের পাশে লিখব, আর আমরা 1-এর সাইনো কোরিয়ান জানি ইল, ইল। তাহলে এটা হয়ে যায় ই শিবিল, ই, আর এই ই শিবিল মানে আমাদের 21, 21। তাহলে 21টা কীভাবে হলো, আমরা শুরুতে 20-এর সাথে 1 লিখব, 20-এর সাথে 1 লিখলে হলো 21। 20-এর সাইনো কোরিয়ান আমরা জানি, 20-এর সাইনো কোরিয়ান আমরা শুরুতে লিখব, এরপরে নর্মালি এই 1-এর সাইনো কোরিয়ান আমরা তার পাশে লিখব, আর টোটালি এটার উচ্চারণ হবে তখন ই শিবিল, যেটাকে আমরা বলবো 21। এভাবে আমরা 29 পর্যন্ত লিখব। এরপরে যখন আমরা 30-এ যাব তখন 20-এর মতো আমরা যেভাবে 20-কে শিখেছিলাম ঠিক সেমভাবে আমরা 30-কে শিখব। 30 পর্যন্ত যদি আপনারা শিখে থাকেন তাহলে এই নিয়মেই ধারাবাহিকভাবে আপনারা পরবর্তীগুলো পড়তে এবং লিখতে পারবেন। তো 30টা কীভাবে হলো, এই 20-এর নিয়মেই, 20-এর নিয়মে 30। তো বাচ্চাদের মতো আমরা পড়ব 3 10-এ 30, আমরা ছোটোবেলায় পড়েছি না 3 10-এ 30। এখন এই 3টাকে আমরা লিখব, উপরে আমরা 3টাকে লিখব, আর 3-এর
সাইনো কোরিয়ান আমরা কি জানি? 3-এর সাইনো কোরিয়ান হচ্ছে সাম, সাম, সাম। 3-এর সাইনো কোরিয়ান সাম। আর এই 10টাকে সেই সামের পাশে লিখব। আর আমরা 10-এর সাইনো কোরিয়ান জানি শিপ, শিপ, শিপ। তাহলে এটা টোটাল উচ্চারণ হয় সামশিপ, 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 সামশিপ। আর এই সামশিপ মানে কোরিয়ান ভাষায় 30। তাহলে কিভাবে হলো এটা? শুরুতে আমরা 30কে বাচ্চাদের মতো 3-10-এ 30 লিখব। এই 3-এর সাইনো কোরিয়ানটা আমরা জানি। শুরুতে আমরা 3-এর সাইনো কোরিয়ান লিখব। এরপরে 10-এর সাইনো কোরিয়ানও আমরা জানি, তার পাশে আমরা সেই 10-এর সাইনো কোরিয়ান লিখব এবং পুরোটার উচ্চারণ হবে সামশিপ, সামশিপ। আর সামশিপ মানে 30, 30। তো এভাবে আমরা 30-এর পরে 31 পড়ব। 30-এর সাথে 1 যোগ করে 31, 30-এর সাথে 2 যোগ করে 32 এবং এভাবে এরপর আমরা যখন 40-এ চলে যাব তখন সেই 20-এর নিয়মে আমরা বাচ্চাদের মতো 4-10-এ 40 লিখব এবং সেই 20-এর নিয়মে সেটাকে আমরা পড়ব। তো এভাবে আপনারা খুব ইজিলি 99 পর্যন্ত খুব সহজে পড়তে পারবেন। এরপরে 99-এর পরে যে সংখ্যাগুলো রয়েছে বড় সংখ্যা, এই সংখ্যাগুলো আমি আলাদা একটা ভিডিওতে নতুনভাবে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ।